বুঝিয়ে দেয়। ঠিক আছে, আপনারা আমার কথা রেখেছেন, 500 স্টুডেন্ট জয়েন করার কথা, সেটা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আমার ক্লাসটি স্টার্ট করছি। ঠিক আছে, আজকের প্রথম যে প্রশ্নটা, এই প্রশ্নটা দেখেন আপনি, দেখেন এই প্রশ্নটা খুবই ক্যাচি একটা বিষয়। সেটা হচ্ছে বর্তমানে মাথাপিছু আয় কত বলেন দেখি। যারা পত্রিকা পড়েছেন তারা এর অ্যান্সার করতে পারবেন। বর্তমানে মাথাপিছু আয় কত? 2720 মার্কিন ডলার নাকি 2820 মার্কিন ডলার, 2671 মার্কিন ডলার নাকি 2771 মার্কিন ডলার? তাইলে মাথাপিছু আয় কিন্তু দেখবেন আপনি, এটা অবশ্যই মনে রাখতে হবে। আর যেদিন পরীক্ষা দিতে যাবেন এর আগের দিন বা এর এক সপ্তাহ আগে গুগলে একটু দেখা যাবেন, এগুলো মানে পরিবর্তনশীল। ঠিক আছে, তাইলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার যেটা, সেটা হচ্ছে 2820 মার্কিন ডলার, ইউএসডি। ঠিক আছে, এটা হচ্ছে বর্তমান মানুষের মাথাপিছু আয়। আচ্ছা, তারপরের প্রশ্নে আমি যাচ্ছি। তারপরের প্রশ্নে এবার আসেন, ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? ময়মনসিংহ, নওগাঁও, দিনাজপুর নাকি বগুড়া? দ্রুত অ্যান্সার করবেন, এটা দ্রুত। আমি চাই যে প্রত্যেকে অ্যান্সার করেন, কারণ আপনি যদি পরিশ্রম করেন তাহলে এর মাধ্যমে আপনি এটাকে গলদকরণ করছেন। ঠিক আছে, যে যতটুকু পরিশ্রম করে সে ততটুকু মানে সফলতা পায়। তো এই জন্য হচ্ছে আপনি টাইপ করবেন অথবা লিখবেন, এটাই হচ্ছে আপনার ব্রেনের মধ্যে ঢুকবে। আমি বলছিলাম ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? ময়মনসিংহ, নওগাঁ না, দিনাজপুর না, বগুড়া না। তার মানে হচ্ছে অনেকে দেখছে অ্যান্সার করছেন, অনেকেই অ্যান্সারের বন্যা বয়ে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। সেটা হচ্ছে ময়মনসিংহ। এটা কিন্তু সাম্প্রতিক 2024-25 যেই গবেষণা হয়েছে, এখানেও দেখা গিয়েছে ময়মনসিংহে বাংলাদেশের সবচেয়ে বেশি এই ধান উৎপাদন করা হয়। একসময় সবচেয়ে বেশি ধান উৎপাদনশীল জেলা ছিল সিলেট, প্রচুর পরিমাণ ধান হতো। তো এগুলো একটা একটা সময় মানে পরিবেশ পরিস্থিতির উপর বেস করে বাড়ে এবং কমে। এই ধান উৎপাদনের এবং কি ধানের বীজ সংরক্ষণ, ধানের গুণাগুণ রক্ষার জন্য বাংলাদেশে একটা গবেষণাগার আছে, যেটাকে বলা হয় কি ব্রি। মনে রাখবেন, এই যে ব্রি মানে কি? বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। এই যে রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটা কোথায়? এটার অবস্থান হচ্ছে গাজীপুরে। ঠিক আছে, এই যে গাজীপুরের জয়দেবপুরে হচ্ছে ব্রি এর সদর দপ্তর। তো এটা হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র, এটা বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র। কিন্তু যদি বলা হয় আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র কোনটি? ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। এটি কোথায়? তাহলে মনে রাখবেন, এটা হচ্ছে লেগুনাতে। লেগুনা কোথায়? মেনিলা হচ্ছে ফিলিপাইনের রাজধানী। তাইলে ফিলিপাইনের রাজধানী মেনিলার লেগুনা নামক জায়গাতে এ আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র এর সদর দপ্তর। ঠিক আছে, বিশ্বের একটা দেশ আছে সবচেয়ে বেশি ধান উৎপাদন করে এবং পৃথিবীতে যে খাদ্যের সংকট এটা তারা দূর করতে সহায়ক ভূমিকা পালন করেছে। সেই দেশটার প্রতি আমরা কৃতজ্ঞ, নাম তার চীন। এই কারণে চীন এখনো আপনার ধান উৎপাদনে শীর্ষ। ঠিক আছে, তাইলে ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? তাহলে ধান উৎপাদনের শীর্ষ দেশ যেটি, সেটা কিন্তু এই চীন। ইভেন এই যে ইরিদান, এটাও কিন্তু চীন থেকে এসেছে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম এই ধান উৎপাদনের শীর্ষ জেলা ময়মনসিংহ, আবার ধান উৎপাদনের শীর্ষ দেশ চীন। ধান গবেষণা কেন্দ্র, বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র হচ্ছে গাজীপুরে, আর আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র হচ্ছে লেগুনা মেনিলাতে। এই হচ্ছে বিষয়। বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন অথবা লেখা হয়ে থাকে তাহলে লিখবেন হচ্ছে ডান। প্রত্যেকে ডান লিখবেন। আপনি তো বুঝতে পারেন জিনিসটা ডান। আর যদি প্রশ্ন থাকে তাও করবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে। ডান, ওকে ফাইন। নেক্সট আসেন 3 নং প্রশ্ন। আম উৎপাদনে শীর্ষ জেলা। দেখি, এটা পত্রিকা পড়া ব্যতীত আপনি কিন্তু আগের সেন্স দিয়ে, আগের নলেজ দিয়ে অ্যান্সার করতে পারবেন না। এই প্রশ্নটাই যদি আসতো, অধিকাংশ স্টুডেন্ট ভুল করতো।
কারণ এর আগের ক্লাসে আমি যে ইনফরমেশন দিয়েছি সাম্প্রতিকের, এই ক্লাসে কিন্তু আমাকে এখন নতুন দিতে হচ্ছে। আম উৎপাদনে শীর্ষ জেলা কিন্তু চেঞ্জ হয়েছে। কথা বুঝতে পেরেছেন? সাতক্ষীরা, নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ। একসময় আম উৎপাদনে আজকে 3 থেকে 4 বছর পর্যন্ত শীর্ষ যে জেলা ছিল সেটা হচ্ছে রাজশাহী জেলা। কিন্তু রাজশাহী জেলাটা এখন পিছনে ফেলে এই 2025 সালে আম উৎপাদনে শীর্ষ জেলা দখল করেছে, সেটা হচ্ছে এই চাঁপাইনবাবগঞ্জ। তাহলে চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে আম উৎপাদনের শীর্ষ জেলা। শুধু তাই নয়, এখানে আছে কি? আম গবেষণা কেন্দ্র। মনে রাখবেন, আম গবেষণা কেন্দ্র। তাহলে আম গবেষণা কেন্দ্রটা কোথায়? এই চাঁপাইতে। আম গবেষণা কেন্দ্র কিন্তু এই চাঁপাইনবাবগঞ্জে। তারপরে এই চাঁপাইকে বলা হয় আমের রাজধানী। তাহলে আমের রাজধানী কোনটি? বাংলাদেশে কিছু রাজধানী আছে, এগুলো হচ্ছে অঘোষিত রাজধানী, মানুষ নাম দিয়েছে আর কি। তো এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। তাহলে আমের রাজধানী হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। কিন্তু যদি বলা হয় ইলিশের রাজধানী কোনটি বা ইলিশের বাড়ি কোনটি, মনে রাখতে হবে ইলিশের রাজধানী যদি বলা হয় সেটা কিন্তু আমার চাঁদপুরে। আমার চাঁদপুরে কেউ কে আছেন এই মোমেন্টে ক্লাস করছেন আমার সাথে? থাকলে ইয়েস লেখেন। এই চাঁদপুরকে বলা হয় ইলিশের রাজধানী। আমাদের এখান থেকে কেউ যদি বিসিএস ক্যাডার হন, আপনার দাওয়াত রইল, অথবা নিবন্ধনে হন বা প্রবাসককে আপনি যদি চান্স পান, দাওয়াত রইল, আমাদের চাঁদপুরে আসবেন, ইলিশ খাওয়াবো ইনশাল্লাহ, আপনাকে ইলিশ খাওয়াবো। তাহলে ইলিশের রাজধানী সেটা হচ্ছে চাঁদপুরে। আরও কিছু রাজধানী আছে, যেমন বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোনটি? বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী যদি বলা হয় তাহলে সেটা কোনটা? সেটা হচ্ছে চট্টগ্রাম। এই চট্টগ্রামকে বাংলাদেশের প্রবেশদ্বারও বলা হয়। সমুদ্রপথে বাংলাদেশের প্রথম যে সমুদ্র বন্দরটি, এটা কিন্তু চট্টগ্রাম। এখান দিয়ে সব জাহাজ এসে ভিড়ে। এই কারণে এই চট্টগ্রামকে বলা হয় বাণিজ্যিক রাজধানী। আবার বাংলাদেশে পর্যটন রাজধানীও বলা হয় একটা জেলাকে। এই যে পর্যটন রাজধানী, পর্যটন রাজধানী কোনটি? বাংলাদেশের পর্যটন রাজধানী যেটি, সেটা হচ্ছে সবার পরিচিত এই কক্সবাজার। পর্যটক বা ভিজিটররা বিভিন্ন দেশ থেকে এসে ভিজিট করে এই অঞ্চলটাকে, এটাকেই বলা হয় পর্যটন রাজধানী কক্সবাজার। তারপরে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী আছে কুষ্টিয়া এবং ব্রাহ্মণবাড়িয়া। এই দুইটা জেলাকে সাংস্কৃতিক রাজধানী বলা হয়, ঠিক আছে। আর কক্সবাজারকে বলা হয় পর্যটন রাজধানী। এই কক্সবাজার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত, নট অনলি বাংলাদেশ বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। এত বড় সমুদ্র সৈকত আর একটাও নাই। এই সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কিন্তু 120 কিলোমিটার। আচ্ছা যাক, অন্য একটা ক্লাসে এটা বলবো না, সব একসাথে পড়ালে মনে থাকবে না। দেখেন আপনাদের লেখা হয়েছে কি না, যদি হয় জাস্ট ডান লিখেন। আপনি ডান লিখলে বুঝবো যে আপনার লেখা হয়েছে, বোঝা হয়েছে, আমি সামনে যাব। ডান। আরও দ্রুত কমেন্টস করতে হবে। আপনাদের কমেন্টস কিন্তু অনেক স্লোতে আসে, ঠিক আছে, অনেক স্লোতে আমি কমেন্টস পাচ্ছি। এই তো আমাদের মশিউর রহমান কমেন্টস করেছে, খালিল অ্যান্সার দিয়েছেন, তারপর হচ্ছে জুয়েল রানা, তারপরে হচ্ছে মুস্তাকিম আহমেদ, তারপর হচ্ছে সুমাইয়া সাথী, না সুলতানা সাথী অ্যান্সার করেছেন, টুম্পা খাতুন অ্যান্সার করেছেন, তারপর হচ্ছে লুৎফা অ্যান্সার করেছেন। থ্যাংক ইউ সো মাচ। আমি চেষ্টা করব আপনাদের নামগুলো বলার জন্য যতটুকু সম্ভব, ঠিক আছে। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। হ্যাঁ, ডান, ওকে, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করব। পাট উৎপাদনের শীর্ষ জেলা, বাংলাদেশে পাট উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? দেখি, আপনি কিন্তু সাবধানে প্রশ্ন উত্তর করবেন। এখন যদি মনে করেন যে সব মনে হয় চেঞ্জ হয়ে গেছে, তখন আবার ঝামেলা। মনে রাখবেন, পাট উৎপাদনের শীর্ষ কিন্তু বগুড়া না, বগুড়া বানানো হয়নি। তারপরে রাজবাড়ী নো, পাবনা নো। তাইলে পাট উৎপাদনের শীর্ষ জেলা কোনটা? পাট উৎপাদনের শীর্ষ জেলা হলো পল্লীকবি জসিমউদ্দিনের জেলা, এই ফরিদপুর, ঠিক আছে। পাট, এটাকে বলা হয় সোনালী আঁশ। আমাদের বাংলাদেশকে কি বলা হয়?
সোনালী আঁশের দেশ। তাইলে সোনালী আঁশের দেশ কোনটি? সেটা হচ্ছে আমাদের গর্বিত বাংলাদেশ। পাটের তৈরি এক ধরনের ব্যাগ তৈরি করেছে বা পলিমার তৈরি করেছে মোবারক, ঠিক আছে? তাইলে এই যে মোবারক হোসেন বিজ্ঞানী মোবারক হোসেন কিসের সাথে পরিচিত? কেন আমাদের কাছে পরিচিত? তিনি পাটের তৈরি ব্যাগ তৈরি করেছেন বা পলিমার তৈরি করেছেন। পাটের তৈরি পলিমার এর আবিষ্কারক, পাটের তৈরি পলিমারের আবিষ্কারককে এই মোবারক হোসেন। এই ব্যাগটা মাটিতে পড়লে পচে যায়, পচে মাটির মানে গুণাগুণ বা উর্বরতা বৃদ্ধি করে। কিন্তু আমরা যে পলিথিন বা ইথিলিন ব্যবহার করি, এটা কিন্তু মাটিতে পড়ে মাটির গুণাগুণটা নষ্ট করে দেয়, ফলে তার উৎপাদন ক্ষমতা কমে যায়। আবার এই পলিথিন বা এই প্লাস্টিক যদি নদীতে পড়ে, সাগরে পড়ে, এগুলো মাছ খায়, খেয়ে মাছ কিন্তু তার কার্যক্ষমতা, তারপর তার বৃদ্ধি এটা কমে যায়, অসুস্থ হয়ে পড়ে। আর এই মাছ যদি কোনো হিউম্যান বিইং বা মানব জাতি খায়, তাদের আবার রোগে আক্রান্ত হয়। বুঝতেও পারে না কি ব্যাপার, আমি তো এমন কিছু খাই না যার কারণে আমার এই রোগটা হলো, পাথর হলো, ক্যান্সার হলো, আমি কি এমন করেছি? কিন্তু সে তো জানে না এমন একটা প্রাণী খেয়েছে যে প্রাণীটা হচ্ছে রোগাগ্রস্ত, যার কারণে আপনি আক্রান্ত হয়েছেন। কোনো কারণ ছাড়াই আপনি যখন অসুস্থ হবেন মনে করবেন যে অন্য কোনো অসুস্থ কিছু আপনি খেয়েছেন। তাইলে এই পাট উৎপাদনের শীর্ষ জেলা আমরা কোনটা পেলাম? এটা হচ্ছে ফরিদপুর। ডান। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনারা শেয়ার করেছেন কিনা শেয়ার করে দিয়েন। এবার আসেন 5 নং প্রশ্ন, আলু উৎপাদনের শীর্ষ জেলা। আলু দেখি, এটা কিন্তু সাবধানে দিতে হবে, ঠিক আছে? সব প্রশ্ন কিন্তু চেঞ্জ হয় না, কিছু কিছু বিষয় চেঞ্জ হয়ে যায়। একবার পরীক্ষা আসছিল, মানে বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? এখন কেউ বোয়াল, কেউ কাতল লেখা দিয়ে আসছে, ভাবছে যে মনে হয় চেঞ্জ হয়েছে। এত সহজ কি প্রশ্ন হয়? ঠিক আছে, মাঝে মাঝে অনেক সহজ প্রশ্ন করবে আপনাকে কনফিউজড করার জন্য। তাইলে আপনাকে শক্ত থাকতে হবে, মনোবল হারানো যাবে না। তাহলে আলু উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? মুন্সিগঞ্জ একসময় ছিল, বগুড়া একসময় ছিল, পাবনা নো। তাহলে আলু উৎপাদনে এই 2025 সালে 24-25 সেশনে গবেষণা করে দেখা গিয়েছে মুন্সিগঞ্জে হয় না, বগুড়াতেও হয় না, পাবনাতেও হয় না, হয় শুধু রংপুরে বেশি। আলু উৎপাদন রংপুর কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। বুঝতে পেরেছেন? দেখেন বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে ডান লিখেন বা আলহামদুলিল্লাহ লিখেন। তাহলে আরো নতুন নতুন জিনিস আপনি কিন্তু শিখতে পারবেন আজকের ক্লাসটি থেকে। তাহলে আলু উৎপাদনে কোনটা জানলাম? রংপুর। তাহলে এটা তো আসবে, যেহেতু এটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তিত জিনিসগুলো কিন্তু মানে দেখা যাচ্ছে যে টপিক হয়ে আসে, মানে স্যাররা কিন্তু এগুলো নোট করে যারা প্রশ্ন করে, ঠিক আছে? ওনাদের একটা ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্টের কাজই হচ্ছে মানে প্রশ্ন কালেক্ট করা, মানে প্রশ্নের মধ্যে ভেরিয়েশন নিয়ে আসা, তারপরে হচ্ছে আপনাকে যাচাই বাছাই করে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম আলু উৎপাদনে। পরের প্রশ্নে আসি আমরা। পরের প্রশ্ন দেখেন, পরের গম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? গম, ঠিক আছে? গম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? রাজশাহী, ঠাকুরগাঁও নাকি? আচ্ছা, রাজশাহী 2বার আসছে, নাটোর। তাহলে এখানে রাজশাহী কখনো হবে না, গম উৎপাদন রাজশাহীতে কিন্তু ভালো হয় না। তারপরে এই দুইটা তাহলে এমনি কাটা। আর নাটোরেও না, ঠিক আছে? নাটোরেও না। তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো হচ্ছে ঠাকুরগাঁও। কারা কারা সঠিক অ্যান্সার দিয়েছে লিখেন শুধু ইয়েস মানে হচ্ছে আপনি সঠিক হয়েছে। তাহলে গম উৎপাদনের শীর্ষ জেলা সেটা হচ্ছে ঠাকুরগাঁও। এই সেই ঠাকুরগাঁও যেটাকে বলা হয় বাংলাদেশের রুটির ঝুড়ি। যদি বলা হয় বাংলাদেশের রুটির ঝুড়ি কোনটি? বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় এই ঠাকুরগাঁওকে, কারণ রুটি দিয়ে তো গম দিয়ে তো হচ্ছে রুটি বানানো হয়, তাই না? আর যদি বলা হয় ইউরোপের রুটির ঝুড়ি,
ইউরোপের রুটির ঝুড়ি অথবা রাশিয়ার রুটির ঝুড়ি যদি বলা হয়, রাশিয়ার রুটির ঝুড়ি, বলেন কোনটা? রাশিয়ার রুটির ঝুড়ি। যারা পারেন তারা আমার দিকে না দেখে আগে লিখে ফেলেন, দেখেন হয় কি না আপনারটা। আমার দিকে না দেখে যে এখন তো ভাই লিখেই দিবে, লিখলে কি হলো, আপনিও লেখেন, আগে লিখেন। তাহলে ইউরোপের রুটির ঝুড়ি যেটা, এই যে বর্তমানে যাকে আঘাত করছে রাশিয়া, সেটার নাম হচ্ছে ইউক্রেন। এটা 44তম BCS এর প্রশ্ন, যে রাশিয়ার রুটির ঝুড়ি কোনটি? সেটা হচ্ছে ইউক্রেন। আর যদি বলা হয় পৃথিবীর রুটির ঝুড়ি, দেখেন পৃথিবীর রুটির ঝুড়ি যদি বলা হয়, তাহলে পৃথিবীর রুটির ঝুড়ি যেটি, সেটা হচ্ছে পামির মালভূমি, প্রেরি অঞ্চল। ঠিক আছে, মধ্য আমেরিকার প্রেরি অঞ্চল, এই যে প্রেরি অঞ্চল, এখানে হচ্ছে গম, ভুট্টা এগুলো উৎপাদন বেশি হয়, এই কারণে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় এই অঞ্চলটাকে। তাহলে দেখেন এর বাইরে থেকে তো আপনাকে প্রশ্ন করবে না, যদি রুটির ঝুড়ি থেকে প্রশ্ন করে এই কয়টা ইনফরমেশন ছাড়া আর কি নতুন হয়েছে, হয়নি। যদি হইতো তাহলে আমি লিখে দিতাম, আমি এটা সংগ্রহ করে রাখতাম, আমি নজর রাখি পত্রিকার প্রতি। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমাদের শাহিন আলম, আপনার অ্যান্সারটা সঠিক হয়েছিল বলে ইয়েস লিখেছেন। তারপরে আমাদের MK কাদের, তারপর হচ্ছে শেখ তাসলিমা আক্তার, তারপর হচ্ছে মুজাহিদুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। অনেকের অ্যান্সার সঠিক হচ্ছে, খুব ভালো লাগছে, আপনারা ইন্টারেক্ট করছেন বলে ক্লাসটা প্রাণবন্ত হচ্ছে। কোশ্চেন নং 7, পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা কি? পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, রাজশাহী। বলেন, রাজশাহীতে কিন্তু সেরা না, পেঁয়াজ কিন্তু রাজশাহীতে ভালো হয় না, রাজবাড়ীতেও কিন্তু পেঁয়াজ ভালো হয় না, ফরিদপুরে কিন্তু পাট হয়, পাট। তাহলে বাকি থাকলো কোনটা? বাকি যেটা থাকলো লেখেন, বাকি থাকলো হচ্ছে এই পাবনা। ঠিক আছে, দ্বিতীয় ভারত, হ্যাঁ, বাংলাদেশের ভারত কোনটি? পাবনা, কারণ ভারত থেকে পেঁয়াজ আসে বেশি, আর এই পাবনা থেকে সারা বাংলাদেশে কিন্তু পেঁয়াজ সরবরাহ করা হয়। আচ্ছা, এবার আমরা দেখব 8 নং প্রশ্ন। অনেকে ফরিদপুর অ্যান্সার করেছেন, হয়নি, ফরিদপুর না। পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে পাবনা। পেঁয়াজ যেহেতু বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত একটি বস্তু, সেজন্য এটা মনে রাখবেন। আচ্ছা, প্রশ্ন 8 আসেন। 8 নং প্রশ্নে আমরা আসি। বর্তমান বিশ্বের সবচেয়ে ঋণদাতা দেশ কোনটি? মানে সবচেয়ে বেশি ঋণ দেয় বিশ্বকে, শুধু বাংলাদেশকে না, ভারতকেও না, পাকিস্তানকেও না, যুক্তরাষ্ট্রকেও না, মানে সারা পৃথিবীকে সবচেয়ে বেশি ঋণ দিয়েছে কে? জার্মানি, জাপান, চীন এবং যুক্তরাষ্ট্র। দেখি যারা গত মাসের কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট ওয়ার্ল্ড পড়েছে অথবা সাম্প্রতিক কোনো বই পড়েছেন, তারাই প্রশ্নে অ্যান্সার করতে পারবেন, আদারওয়াইজ অন্য কেউ পারবেন না। এতে যারা পড়েন না, ভয় পাওয়ার কারণ নাই, আমাদের টিউটোরিয়াল গ্রুপের সাথে থাকেন, এই পেজটাতে থাকেন। আমরা এখানে সাম্প্রতিক ক্লাসগুলো নেই, 1 মাসে অন্তত একটা হলেও নেই আমরা, একটাই আমাদের যথেষ্ট। আজকে বাংলাদেশ নিচ্ছি, আরেকটা নিব হচ্ছে আন্তর্জাতিকের উপরে, শেষ। বাংলাদেশ আন্তর্জাতিক আর পড়তে হবে না আপনাকে, আর কোনো মানে ওই যে বইটি আর পড়া দরকার হবে না, গুরুত্বপূর্ণগুলো এখানে চলে আসছে। আচ্ছা, তাহলে এখানে দেখছি আমাদের শারমিন আক্তার সঠিক অ্যান্সার দিয়েছেন। তারপরে হচ্ছে এখানে অ্যান্সার হয়েছে, আলহামদুলিল্লাহ, আমাদের আজকে 1000 জয়েন করেছে, থ্যাংক ইউ সো মাচ, সন্ধ্যাবেলায়। তারপর কেমন, এখানে অনেকে পরে জয়েন করেছেন। তাইলে ঋণদাতা দেশ কোনটি? সেটা হচ্ছে জার্মানি। সর্বোচ্চ ঋণদাতা দেশ এটা হচ্ছে জার্মানি, যারা দিয়েছেন তাদেরকে, সেটা হচ্ছে জার্মানি। বিশ্বে সবচেয়ে বেশি ঋণ দেয় কোন দেশটি? জার্মানি। আচ্ছা, প্রশ্ন পরেরটা আসেন, 9 নং প্রশ্নে আসেন। এখানে দেখেন জুলাই অভ্যুত্থান দিবস কবে? জুলাই অভ্যুত্থান দিবস, এটা নিয়ে কনফিউজ হয়ে যায়। এটা অনেকে মনে করে যে 1 জুলাই, নো, 1 জুলাই না। অনেকে মনে করে
যেদিন আবু সাইদকে হত্যা করা হয়েছিল নির্মমভাবে, ওই দিনটাকেই মনে হয় বলা হয়? নো। অনেকে মনে করে 8 আগস্ট যেদিন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, শপথ পাঠ হয়েছিল, ওই দিনটা। নো। তাহলে সঠিক অ্যান্সার কোনটা? 5 আগস্ট। এটা হচ্ছে জাতীয় এই জুলাই অভ্যুত্থান দিবস হিসাবে স্বীকৃতি পেয়েছে, জুলাই ঘোষণাপত্রেও স্বীকৃতি পেয়েছে এই 5 আগস্ট। ঠিক আছে, যেদিন বাংলাদেশে একটি অভ্যুত্থান হয়েছে, পৃথিবীর ইতিহাসে বিরল, এরকম অভ্যুত্থান পৃথিবীতে আর কোথাও হয় নাই, যে সরকার প্রধান পালানোর সাথে সাথে তার সাথে সব মন্ত্রী এমপি সহ পালিয়েছে। পৃথিবীর ইতিহাসে এই একটাই হয়েছে। এটাকে রেগুলেশন বলে। আচ্ছা, এবার দেখেন 10 নং প্রশ্ন। আমরা আসি 10 নং প্রশ্নে আসি, যে পেয়ারা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? দেখি কে কে পেয়ারা লাভার আছে। পেয়ারা লাভার আমি দেখতে চাই, যে পেয়ারা উৎপাদনে শীর্ষ জেলা, পেয়ারা উৎপাদনে শীর্ষ জেলা। শুধু কল্পনা করেন, কুয়াকাটা, হ্যাঁ হতে পারে, কারণ সামুদ্রিক অঞ্চলে মানে পেয়ারাটা ভালো হয়, ডাব ভালো হয়। চট্টগ্রাম, ইয়েস, চট্টগ্রামও হতে পারে। তারপর রাজশাহী, না না, রাজশাহী কিন্তু অনেক পিছায়া, অত ভালো হয় না। ইভেন রাজশাহী হচ্ছে এমন একটা বিভাগ যেখানে বনভূমির পরিমাণ 0, বনভূমি নাই। ঠিক আছে, চাঁদপুর, না না, আমাদের চাঁদপুর এত পেয়ারা হয় না ভাই, ইলিশ হয়। তার মানে এই পেয়ারা উৎপাদনে শীর্ষ জেলা যেটি, সেটা হলো এই চট্টগ্রাম। পেয়ারা উৎপাদনে শীর্ষ জেলা যেটি, এটা হচ্ছে গিয়ে চট্টগ্রাম। এবার আসেন 11 নং প্রশ্ন। কাদের কাদের হয়েছে? তারা হচ্ছে আলহামদুলিল্লাহ লিখবেন যে হ্যাঁ ডান, বা আলহামদুলিল্লাহ বা ডান লিখবেন যে আমারটা হয়েছে। পরের প্রশ্ন আসি আমরা, 11 নং প্রশ্ন। 11 নং প্রশ্ন, তুলা উৎপাদন শীর্ষ জেলা কোনটি? তুলা, দেখেন এগুলো আসে পরীক্ষায়, বিসিএস এ আসে, প্রাইমারি নিবন্ধন তো ধুমায়া এই সকল প্রশ্ন আসে। বিগত সালের প্রশ্নগুলো দেখেন, এখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। তাইলে তুলা উৎপাদন শীর্ষ জেলা কোনটি? বাগেরহাট, ঝিনাইদহ, বান অথবা কক্সবাজার। তাহলে বাগেরহাট হবে না, ঝিনাইদহ হবে। তুলা উৎপাদনে এক সময় শীর্ষ জেলা ছিল যশোর, এখন যশোর থেকে ছিনিয়ে নিয়েছে কে? এই ঝিনাইদহ। বাংলাদেশে তুলা উৎপাদনে শীর্ষ জেলা যেটা, সেটা হচ্ছে ঝিনাইদহ। ঠিক আছে, আচ্ছা, যারা 11 নং প্রশ্ন বুঝতে পেরেছেন, অথবা কারো যদি কোনো প্রশ্নও থাকে প্রশ্ন করবেন, হ্যাঁ, আমি দেখার সাথে সাথে আমি চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে। প্রশ্ন নং 12। আচ্ছা, পরের প্রশ্নে আসি আমরা। এখানে বলা হয়েছে তামাক উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? প্লিজ যারা পরে জয়েন করেছেন, আপনার প্রতি আমার একটা রিকোয়েস্ট, শেয়ার দিয়ে দেন। ঠিক আছে, আরেকজন দেখার সুযোগ করে দেন। তামাক উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? রাজশাহী, রংপুর, ঢাকা, কুষ্টিয়া। আপনাদের মধ্যে কেউ কে আছেন তামাক খুব ভালোবাসেন? আপনি ভালো বলতে পারবেন হয়তো, অথবা আপনারা বলতে পারবেন এই তামাক উৎপাদনকারী যে জেলাটা, ওখান থেকে কারা কারা দেখছেন। বাংলাদেশ সবচেয়ে বেশি এই যে তামাক উৎপাদন হয় যেখানে, এটা কি রাজশাহী? না না, রাজশাহী মানে উৎপাদন হয় না বলে যে তামাক হয় ব্যাপারটা এমন না। রাজশাহীতে কিন্তু তামাক অত ভালো হয় না। আর রংপুরের মানুষজন সহজ সরল মানুষ, খুব ভালো মানুষ, তারা ওই তামাক সেবন করে না। তাহলে তামাক সেবন করে কারা? ঢাকার মানুষজন প্রচুর পরিমাণ এই গাঞ্জা খায়। তাইলে এই ঢাকাও কিন্তু এখানে চাষবাস অত একটা ভালো হয় না। অপশন থাকলো একটা, তাহলে সেটা কোনটা? সেটা হচ্ছে কুষ্টিয়া। আমাদের বাংলার আমিনুল ইসলাম স্যার আমাদের সাথে জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ আমিনুল ইসলাম স্যার। তাইলে কুষ্টিয়া জেলা এমন একটা জেলা, প্রচুর পরিমাণ গাঞ্জা উৎপাদন হয়। ঠিক আছে, কংগ্রেচুলেশন কুষ্টিয়াকে, কংগ্রেচুলেশন জানান সবাই, অভিনন্দন জানান কুষ্টিয়াকে, প্রচুর পরিমাণ। এবার সবচেয়ে মজার বিষয় কি জানেন? কুষ্টিয়ার 26টি গ্রাম আছে যেখানে তামাক উৎপাদন ভালো হয়। এই কারণে ওই 26টি গ্রামকে বলা হয় গোল্ডেন ভিলেজ। গোল্ডেন ভিলেজ। তাহলে গোল্ডেন ভিলেজটা কি? কুষ্টিয়ার শীর্ষ তামাক কুষ্টিয়ার শীর্ষ তামাক উৎপাদনকারী
গ্রাম। এরকম গ্রাম কয়টা আছে? 26টি। 26টা গ্রামে মানে এই তামাক উৎপাদন খুব ভালো হয়, যার কারণে এই গ্রামের নাম দিয়েছে গোল্ডেন ভিলেজ। কেমন জানি এখানে তামাক উৎপাদন হয়, এটার সাথে গোল্ডেনকে তুলনা করা হয়েছে বাংলাদেশে আরাব খানের মতো। ঠিক আছে, শিষ্য সুন্দরী কি সুদর্শন পুরুষ। ঠিক আছে, আল্লাহ যেন আবার আমাদের এই লাইভ ক্লাসের মধ্যে আরাব খান জয়েন করেছে কিনা, আমাকে খুব বকা দিবে যে আমার শুধু সমালোচনা করেন আপনি। ঠিক আছে, আমি সমালোচনা কেন করব না, কারণ আপনি পুরুষ মানুষ, আপনি হাতে তালি দেওয়ার মতো যদি অভিনয় করেন বা ওই স্টাইল করেন, আপনাকে নিয়ে সমালোচনা করতে কার কি বাদে, আপনি করবেই। ঠিক আছে, আর আমাদের রুচির উপরে দুর্ভিক্ষ চলছে কিন্তু। ঠিক আছে, যার কারণে আমরা এরকম লোককে খুব বাছাই করি, এগুলাকে প্রমোট করি সমাজের মধ্যে। মানুষ পুরুষ মানুষ ছেলে সাজে, ছেলে মানুষ হচ্ছে পুরুষ সাজে, খুব মজা, খুব এনজয় করা লাইফটা, বলছে ফ্রিডম, এটা নাকি ফ্রিডম লাইফের। ঠিক আছে, সব ক্ষেত্রে এত ফ্রিডম চাইেন না। তাহলে এই তামাকটা গেল। এবার আসেন আমরা আলোচনা করব গাঞ্জা, সরি কি বলি, এই 13 নং প্রশ্ন। শুধু তামাক গাঞ্জা এগুলো মুখে দিয়ে আসে। তো নিচের কোন নারী ডাকসুতে নির্বাচিত ভিপি ছিলেন? ডাকসু বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলা হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদকে। ঠিক আছে, এই যে ডাকসু নির্বাচন আসতেছে আগামী 9 সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মানে এই ভিপি নির্বাচন হবে, ডাকসু নির্বাচন হবে। তো বাংলাদেশে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক একটা সময় এমন এমন বিষয় নিয়ে আসে, সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করে। ঠিক আছে, এবং কি বাংলাদেশের যত বড় বড় আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলনেই নেতৃত্বই তারা কিন্তু ছিল, এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল। 52 বলেন, 66 বলেন, 69 বলেন, 71 বলেন, সেই 47 বলেন। ব্রিটিশরা সবচেয়ে বড় ভুল করেছিল কি? সবচেয়ে বড় ভুলটা করেছিল 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে। এরপর থেকে ব্রিটিশরা দৌড়ের উপরে আছে। মানুষ যখন শিক্ষিত হয়ে যায় তখন তাকে আর কেউ ঠকাতে পারে না। ঠকে কারা? ঠকে যারা কম বুঝে। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? নিচের কোন নারী ডাকসুতে নির্বাচিত ভিপি ছিলেন? তাহলে বেগম জাহানারা আক্তার, ইয়েস। তারপর মাহমুজা খানম, ইয়েস। তো উত্তরটা দুইটা হবে না, উত্তর কিন্তু দুইটা হবে না। তাইলে উত্তর এটাও দেওয়া যাবে না, এটাও দেওয়া যাবে না, কারণ দুইটা যেহেতু সঠিক, তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে ক এবং খ। ক এবং খ এই দুইজন হচ্ছে বাংলাদেশের ডাকসুর নির্বাচিত ভিপি ছিলেন। মহিলা নারী ভিপি ছিলেন। শামসুন নাহার উনি না। ঠিক আছে, শামসুন নাহার উনি হচ্ছেন আমাদের কাজী নজরুল ইসলামের খুব পছন্দের একজন ভক্ত, মানে খুব বিগ ফ্যান ছিল। তো এই হচ্ছে বেগম জাহানারা আক্তার আর হচ্ছে মাহফুজা খানম, যারা হচ্ছে নারী হিসেবে এই ভিপির নেতৃত্ব দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, ভাইস প্রেসিডেন্ট। আর যদি বলা হয় ডাকসুর প্রধানকে, ডাকসুর প্রধান হচ্ছে ভাইস চ্যান্সেলর স্যার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলর উনি হচ্ছেন প্রধান, আর ভাইস প্রেসিডেন্ট। তাইলে যদি আপনাদেরকে এবার প্রশ্ন করে যে ডাকসুর প্রেসিডেন্ট কে, তাহলে ডাকসুর প্রেসিডেন্ট যদি বলা হয় তিনি হচ্ছেন ওই যে ভাইস চ্যান্সেলর। ভাইস চ্যান্সেলর, ঠিক আছে। আর যদি বলা হয় যে মানে ভাইস প্রেসিডেন্টকে, উনি তো হচ্ছে ডাকসুর প্রেসিডেন্ট, সরাসরি প্রেসিডেন্ট, কিন্তু সহকারী প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট যদি বলা হয় তাহলে এটা কি হবে? তাহলে ভাইস প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্ট কিন্তু এখন নির্বাচিত হবে। বুঝাতে পারছি? এই যে এখন যারা যারা দাঁড়িয়েছেন তারা হচ্ছে ভিপি পদে দাঁড়িয়েছে, কিন্তু প্রেসিডেন্ট অলরেডি, আর যিনি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর উনি হচ্ছেন এটার প্রধান থাকেন। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়, বর্তমানে খুব আলোচিত বিষয়। যে কোনো চাকরির পরীক্ষাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্ন চলে আসে। আসেন পরের প্রশ্নে আমরা যাই। 14 নং প্রশ্ন। এখানে বলা হয়েছে 2025-26 সেশনে সর্বোচ্চ বাজেটের খাত কোনটি? মানে কোন খাতে সবচেয়ে বেশি বাজেট দেওয়া হয়েছে? শিক্ষা খাতে? না না, বরাবরের মতো শিক্ষা অবহেলিত থাকে। স্বাস্থ্য খাতে? না না, হসপিটালের জায়গা নেই। তাহলে প্রশাসনে? ইয়েস, এখানেই হচ্ছে সবচেয়ে বেশি বাজেট দিতে হয়। কৃষিতে? না, কৃষি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, মানুষজন এখন আর চাষবাস করতে চায় না।
তাহলে বাংলাদেশে এই যে বাজেট 25-26-এ যে বাজেট ঘোষিত হয়েছে, সবচেয়ে বেশি বাজেট দেওয়া হয়েছে এই প্রশাসনকে। ঠিক আছে, প্রশাসনকেই সবচেয়ে বেশি বাজেট দিয়েছে। 15 নং প্রশ্ন আসেন। 15 নং 2025-26 সেশনে জাতীয় বাজেটের আকার কত? আমাদের যে বাজেট ঘোষিত হয়েছে এটার আকার কত এটা মনে রাখতে হবে। কত কোটি টাকা ঘোষণা করেছে? এটা কি 7,90,000 কোটি টাকা, নাকি 7,97,00,000 টাকা? ঠিক আছে, নাকি 2,45,609 কোটি টাকা, নাকি 2,65,000 কোটি টাকা? তাহলে মনে রাখতে হবে এই বছর এই 2025-26 সেশনে দেখি কেউ কেউ পারছে কিনা অ্যান্সার করতে। হ্যাঁ, দেখছি অনেকেই অ্যান্সার করছে, চেষ্টা করছেন। ঠিক আছে, চেষ্টা করলেও ভালো লাগে। ওকে, অ্যান্সার দেখছি মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তার মানে হচ্ছে এই সঠিক অ্যান্সার হচ্ছে এটা। আর গত বৎসর যেটা ছিল 24-25-এ সেটা হচ্ছে এই 7,97,000 কোটি টাকা, এটা হচ্ছে 24-25-এর ছিল। তার মানে হচ্ছে 24-25 সেশনে বাজেট ছিল এটা। আর বর্তমানের কোনটা? বর্তমানের হচ্ছে এটা 7,90,000 কোটি টাকা। আর বর্তমানে যে এডিপি উন্নয়ন বাজেট, ঠিক আছে, যদি বলা হয় এটা কত, এটা হচ্ছে এই যে 2,45,609। ঠিক আছে, এটা কবে? এটা হচ্ছে বর্তমানের 25-26-এর। আর যদি বলা হতো 2024 আর 25-এর এডিপি কত, ঠিক আছে, এডিপি যেটা সেটা হচ্ছে এটা 2,65,000 কোটি টাকা। এই উন্নয়ন বাজেট হচ্ছে এটা ছিল। তাহলে করে নোট করে নেন আপনারা, এই তথ্যগুলো খুব দরকার। এগুলো ঘুরে ঘুরে আসে আর ঘুরে ঘুরে আপনারা ভুল করে ফেলেন। ইনশাল্লাহ আর ভুল হবে না। আজকের ক্লাসটা করেন, আমি আশা করি যে ভুল হবে না। মনোযোগ সাথে ক্লাসটা করেন, মনোযোগ দেন, কথাবার্তা বাদ দিয়ে দেন। এই যে পার্সোনাল যার সাথে কথা বলছেন এটাও বাদ দিয়ে দেন, বাদ দিয়ে একটু মনোযোগ দেন। আচ্ছা, ডান ডান। আমি কি পরের প্রশ্নে যাব? ডান ডান লিখবেন, হ্যাঁ, ডান। ওকে, থ্যাংক ইউ সো মাচ। পরের প্রশ্নে আসি, 16 নং প্রশ্ন। এখানে বলা হয়েছে 2024 সালে বাংলাদেশ সবচেয়ে বেশি বিনিয়োগ করে, বাংলাদেশের ভিতরে ইনভেস্ট করে কোন দেশ সবচেয়ে বেশি? যুক্তরাষ্ট্র, চীন, জার্মানি নাকি যুক্তরাজ্য? দেখি এটার অ্যান্সার আপনারা করেন। কোন দেশ বাংলাদেশে সবচেয়ে বেশি ইনভেস্ট করেছে? আমি জানি 95% স্টুডেন্ট অ্যান্সার করবে হচ্ছে চীন, কিন্তু চীন এখানে সঠিক অ্যান্সার না। আবার অনেকের বুদ্ধি খুব ভালো আছে, তারা করবে হচ্ছে যুক্তরাষ্ট্র, কিন্তু যুক্তরাষ্ট্র এখানে হবে না। একটু আগে যারা জার্মানকে পেয়েছিলেন তারা জার্মানকেও মানে মনে করতে পারেন, কিন্তু জার্মানও না। তাহলে বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে এই বছর যারা, তারা হচ্ছে ইংল্যান্ডের লোকজন, যুক্তরাজ্যের ব্যবসায়ীরা। ঠিক আছে, তাহলে 2024 সালে বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ করে যে দেশ সেটা হচ্ছে এই যুক্তরাজ্য। আচ্ছা, আসেন 17 নং প্রশ্নে আসি। দ্রুত দ্রুত অ্যান্সার করবেন, প্রশ্ন পড়বেন সাথে সাথে অ্যান্সার করবেন, কারণ এত সময় আপনি পাবেন না। পরীক্ষার হলে একটা প্রশ্নের জন্য 3 সেকেন্ড 4 সেকেন্ড সময় পাওয়া যায়। অনেকে গুলদাগ দিয়ে সামনে এগিয়ে যায়, যেটা পরে দিব, পরে আর হয় না। ঠিক আছে, পরে আর হয় না। আপনার ব্রেনে যেটা আসবে ওইটা দিয়ে ফেলতে হবে আল্লাহর উপর ভরসা করে। 2024-25 সেশনে শীর্ষ রপ্তানি খাত কোনটি? মানে কোন খাতে সবচেয়ে বেশি রপ্তানি করেছে বাংলাদেশ? এটা কিন্তু বাংলাদেশের প্রশ্ন। শীর্ষ রপ্তানি খাত কোনটি? তৈরি পোশাক, নাকি চামড়া, নাকি হোম টেক্সটাইল, নাকি পাট? তাহলে পাট অত না, পাট উৎপাদনে শীর্ষ, কিন্তু রপ্তানিতে অত একটা না। তার হোম টেক্সটাইল অত একটা না পরিমাণে। চামড়া চামড়া এগুলো হচ্ছে মানে দামে পায় না এবছর। তাহলে তৈরি পোশাক এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। তৈরি পোশাক হচ্ছে সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার কমেন্টস করে ফেলেন আপনি। ক লিখে ফেলেন, অথবা এ লিখে ফেলবেন, অথবা 1 লিখবেন। অন্তত আপনাকে পার্টিসিপেট করতেই হবে, ক্লাসে জয়েন করতে হবে, যেভাবে না যে করে হোক জয়েন থাকতে হবে আপনাকে। ঠিক আছে, না হয় আপনি মনোযোগ হারিয়ে ফেলবেন।
শয়তান আপনাকে অন্যদিকে মনোযোগী করে ফেলবে। আচ্ছা, পরের প্রশ্নে আসেন। 18 নং প্রশ্ন, বর্তমানে মোট উপজেলা কয়টা? ঠিক আছে, বর্তমানে মোট উপজেলা কয়টা? যে প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার সাথে সাথে উপজেলা নিয়ে গেছেন না, উপজেলা কিন্তু চেঞ্জ হয় নাই। তাইলে বর্তমানে মোট উপজেলা হচ্ছে 495টি। আর যদি বলা হয় বর্তমানে থানার সংখ্যা কত, বর্তমানে থানার সংখ্যা যদি বলা হয়, এই সংখ্যা হচ্ছে এটা 639টি। তাহলে বর্তমানে দেশে কয়টা থানা আছে? এই 639টি। যদি বলা হয় বর্তমানে জেলার সংখ্যা কত, জেলার সংখ্যা হচ্ছে এই যে 64টি জেলা রয়েছে। ঠিক আছে, 64টি জেলা রয়েছে। অনেকে 65টি বলে ভৈরবকে সহ, কিন্তু ভৈরব এখনো ঘোষিত হয়নি। তাহলে বাংলাদেশে জেলা আছে 64টি আর থানা আছে 639টি। এই থানাগুলোর মধ্যে কিছু আছে মেট্রোপলিটনে, কিছু আছে জেলাতে, জেলা ভিত্তিক। আবার কিছু রেলওয়ে থানাও আছে বাংলাদেশে, বুঝতে পেরেছেন? কিছু রেলওয়ে থানাও রয়েছে। কিন্তু এখানে প্রশ্ন করেছে উপজেলা কয়টি? উপজেলা হচ্ছে 495টি। কার কারটা হয়েছে? ইয়েস লিখেন, ইয়েস লিখেন, ইয়েস, যে হ্যাঁ হয়েছে, ইয়েস লিখবেন। 495টি। আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নে আসি আমরা। এখানে বলা হয়েছে যে বর্তমানে মোট ইউনিয়ন রয়েছে কয়টি? বর্তমানে মোট ইউনিয়ন কয়টি আছে? 9টি। না, ইউনিয়ন পরিষদের মধ্যে ওয়ার্ড সংখ্যা হচ্ছে 9টি। এটা হবে না 4578 নাকি 4584 নাকি 3টি? দেখি আপনারা বের করেন কোনটা হবে। এটা আসলে মনে রাখার বিষয়, এটা কিন্তু চেঞ্জ হয়েছে, বেড়েছে কিছুটা। এটা হবে 4584। ঠিক আছে। আর যদি বলা হয় একটা ইউনিয়নে মোট ওয়ার্ড কয়টা থাকে? মোট ওয়ার্ড, তাহলে মোট ওয়ার্ড থাকে হচ্ছে এই 9টি। ঠিক আছে। আর যদি বলা হয় একটা ইউনিয়নে মহিলা মেম্বার কতজন? একটা ইউনিয়ন পরিষদে মহিলা সদস্য বা মহিলা মেম্বার থাকে হচ্ছে 3 জন। আর তাহলে পুরুষ মেম্বার কতজন হবে? পুরুষ হবে হচ্ছে 9 জন। পুরুষ মেম্বার, এই পুরুষ মেম্বার হচ্ছে 9 জন। মহিলা মেম্বার কয়জন? 3 জন। পুরুষ মেম্বার ইউনিয়ন পরিষদে কয়জন থাকে? 9 জন। বাংলাদেশে বর্তমানে কয়টি ইউনিয়ন পরিষদ রয়েছে? সেটা হচ্ছে 4584টি। 4584টি। দেখেন হয়েছে কিনা, বুঝতে পেরেছেন কিনা দেখেন। যদি বুঝতে পারেন দেখেন যে ডান, ডান লিখে দেন। আমি বুঝতে পারবো যে আপনারা সঠিক হয়েছে, যে আপনি বুঝতে পেরেছেন, আমাকে সামনে যাওয়া দরকার। দ্রুত ডান লিখবেন, দ্রুত ডান লিখবেন। অনেকগুলো প্রশ্ন যেহেতু সলভ করতে হচ্ছে, আর লেন্দি ক্লাসে আসলে মনোযোগ দেওয়া যায় না। অল্প পড়াবো, কিন্তু যে বিষয়গুলো পরীক্ষাতে আসবে সেগুলোই পড়াবো ইনশাল্লাহ। আসেন এবার ডান। ওকে, পরের প্রশ্নে আসি আমরা। আপনি কোথায় পড়াশোনা করেছেন, সাবজেক্ট কি? ঠিক আছে, আচ্ছা এটা আমরা পরে বলবো, এগুলো এখন বইলে লাভ নাই। আমার সাবজেক্ট ইংলিশ ছিল, আমার সাধারণ জ্ঞান আমি পড়াই, আমার ভালো লাগে। ওকে, দেখেন পরের প্রশ্ন। পরের প্রশ্নটি আসেন যে বর্তমানে দেশে কয়টি গ্রাম আছে? আচ্ছা, বর্তমানে কয়টি গ্রাম আছে এটা কিন্তু জানার ইচ্ছা সবারই থাকে, সবারই কথা যে কয়টা গ্রাম আছে। বানিয়াচং, হবিগঞ্জের বানিয়াচং একটা গ্রাম আছে, অনেক বড় গ্রাম। তাহলে আপনি তো অনেকে গ্রাম থেকে কিন্তু ক্লাস করছেন, অনেকে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, অনেকে আছে দেখা যায় দোকানের পাশে, সবাই গল্প করছে, কিন্তু আপনি তাকিয়ে আছেন এই বইয়ের দিকে, মোবাইলের দিকে, কানের মধ্যে হেডফোন লাগিয়ে। কিন্তু আপনি যে গ্রামে আছেন, আপনার গ্রাম সহ বাংলাদেশে বর্তমানে কয়টা গ্রাম আছে এটা কি জানার দরকার না? তাইলে জেনে নেন 90,049টি। 90,049টি গ্রাম রয়েছে বাংলাদেশে। আর এশিয়ার বৃহত্তম গ্রামের নাম কি? এশিয়ার বৃহত্তম গ্রাম সেটা হচ্ছে বানিয়াচং। বানিয়াচং এটা কোথায়? সিলেটের হবিগঞ্জে পড়েছে, অনেক বড়, এটা একটা উপজেলার সমান। তাহলে এশিয়ার সবচেয়ে বড় গ্রাম যেটি, এটা হচ্ছে বানিয়াচং।
ঠিক আছে? তাহলে যদি এটা হয়ে থাকে আমি পরবর্তী প্রশ্নে যাব। হয়েছে কিনা বলেন, ডান লিখেন, দ্রুত ডান লিখে দেন। আমার প্রত্যেকটা প্রশ্নই কিন্তু সাম্প্রতিক, প্রত্যেকটা প্রশ্নই সাম্প্রতিক। আলহামদুলিল্লাহ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসেন 21 নং প্রশ্নে আসেন। এখানে বলা আছে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ, জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ কোথায় উদ্বোধন করা হয়? এই প্রথম সরকারিভাবে উদ্বোধন করা হয়েছে কোন স্মৃতিস্তম্ভটি? ঠিক আছে, প্রথম এটা কি রংপুরে? অনেকেই কল্পনা করছে যেহেতু আবু সাইদকে হত্যা করা হয়েছে এই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে, তার মানে ওখানেই হবে, অনেকে এটা ধারণা করে, কিন্তু না, ওখানে না। তাহলে সেটা কোথায়? শাহবাগে? যে শাহবাগে তো আন্দোলন হয়েছে, নো, সঠিক অ্যান্সার হচ্ছে নারায়ণগঞ্জ। এই নারায়ণগঞ্জে হচ্ছে এই তো কিছুদিন আগে জুলাই মাসে এটা উদ্বোধন করা হয়েছে। জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ প্রথম উদ্বোধন করা হয়, দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয় যেখানে, সেটা হচ্ছে নারায়ণগঞ্জে। এই নারায়ণগঞ্জে। আর জুলাই আগস্ট আন্দোলনের প্রথম শহীদ এই রংপুরের আমাদের গর্বিত স্নেহের ভাই আবু সাইদ। সে কিন্তু এনটিআরসিতে চাকরি পেয়েছিল, কি বলে, এনটিআরসিতে পাশ করেছিল খুব ভালোভাবে। আচ্ছা, পরের প্রশ্নে আসি আমরা। এটা কি হয়েছে? আমি সামনে যাব? হ্যাঁ, আমি কি সামনে যাব কিনা বলেন? ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আসেন জুলাই গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস কবে? দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল, আপনারা দেখেছেন কিছুদিন আগে। এবং সেই দ্বন্দ্বের কারণে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো বলছে যে আমরা এই দিন পালন করবো না, আমরা আলাদাভাবে পালন করব। ঠিক আছে, যেমন মুক্তিযোদ্ধা দিবস, আবার বেসরকারি মুক্তিযোদ্ধা দিবস আছে একটা বৃহস্পতিবার। ঠিক আছে, তো এরকম আর কি জুলাই গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস ঘোষণা করেছে। প্রতিরোধ দিবস, এটা শুধু জুলাই দিবস না, এটা হচ্ছে প্রতিরোধ দিবস। এটা কোনটা হবে? এটা হচ্ছে 18ই জুলাই। 18ই জুলাই হচ্ছে এটা সঠিক অ্যান্সার। 5 আগস্ট নো, 5 আগস্ট আমরা একটু আগে বলেছি কি, এটা হচ্ছে জুলাই বিপ্লব দিবস। আর 16 জুলাইতে আবু সাইদকে হত্যা করা হয়েছিল। সরি। আচ্ছা, তাহলে কি এটা হয়েছে? আমি কি সামনে যাব? হ্যাঁ, সামনে কি যাব? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমাদের এলোমেল, আমি নামটা পড়ে কুলাই নেই, চলে গেছে। ডান, ওকে। পরের প্রশ্নে আসি আমরা। দেখেন, এখানে বলা আছে জুলাই গেট নির্মাণ করে কোন বিশ্ববিদ্যালয়? জুলাই গেট, ঠিক আছে, এরকম একটা জুলাই গেট নির্মাণ করেছে কে? যেমন 1969 সালের যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের আসাদকে হত্যা করা হয়, এই আসাদের নামে এখন একটা গেট আছে, আসাদ গেট, মোহাম্মদপুরে। তেমনিভাবে জুলাই গেট নামক একটা গেট নির্মাণ করেছে কোন বিশ্ববিদ্যালয়? কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ? নো, ওখানে কিন্তু এরকম গেট নাই। তাহলে অনেকের ধারণা মনে হয় এটা মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু নো, ঢাকা বিশ্ববিদ্যালয়েও জুলাই গেট নির্মাণ করা হয় না। রোকেয়া বিশ্ববিদ্যালয়? নো, অনেকের ধারণা যে মনে হয় রোকেয়া বিশ্ববিদ্যালয় হবে, কিন্তু না, এটা হচ্ছে সঠিক অ্যান্সার কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট। সিলেট কৃষি বিদ্যালয়ে হচ্ছে এই জুলাই গেট নির্মাণ করা হয়েছে। তাহলে জুলাই গেট নির্মাণ করা হয়েছে কোথায়? এটা হচ্ছে সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়। আচ্ছা, হয়েছে কি না? ডান লিখেন, দ্রুত ডান লিখে দিবেন, তাহলে আমি একটু দ্রুত যেতে পারবো। ঠিক আছে, দ্রুত যেতে পারবো, সামনে যেতে পারবো। আচ্ছা, হ্যাঁ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে হচ্ছে এই জুলাই গেট নির্মিত হয়েছে। ওকে ওকে, ডান লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। দ্রুত ডান লিখলে আমি সামনে যেতে পারি, কারণ আবার তাড়াতাড়ি চলে গেলে
অনেকেই কমপ্লেন করবেন যে ভাইয়া আমি কিন্তু ধরতে পারি না, শুধু দ্রুত চলে যাচ্ছেন। আমি চাই আমার ক্লাসে, আমি যাদের অফলাইনে পড়াই, যারা আমার ক্লাস করেছে, আমার ক্লাসে যে কম বুঝে আমি তাকে বুঝাই। আমার এটা বিশ্বাস, যে কম বুঝে তাকে যদি আমি কোনোভাবে বুঝাতে পারি, অন্যদেরকে আর বুঝাতে হয় না। ঠিক আছে, এই জন্য আপনারা ডান লিখবেন, রিয়াকশন ইউজ করবেন। আচ্ছা, বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের যাত্রা শুরু হয় কবে? বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের যাত্রা শুরু হয় কবে বলতে পারবেন? 18 জুলাই 2025, 5 আগস্ট 2024, নাকি 15 আগস্ট 2025, নাকি 18 জুন 2025? স্টারলিংক ইলন মাস্কের, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এশিয়া মহাদেশের মধ্যে এমন একটা দেশ আছে যারা প্রথমে চালু করেছে, আর তার মানে দেখায় বাংলাদেশও কিন্তু চালু করেছে এই স্টারলিংক। সেটা কবে? 18 জুলাই। আর যদি বলা হয় এশিয়ার মধ্যে প্রথম যে দেশ স্টারলিংক চালু করেছে, তাহলে এশিয়ার মধ্যে প্রথম এই যে স্টারলিংক চালু করে, এটা ভারত মহাসাগরের একটি দেশ, বিশ্বের ক্ষুদ্রতম মুসলিম দেশ, এশিয়ার আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ, এটা হচ্ছে মালদ্বীপ। এই মালদ্বীপ এই দেশটাতেই প্রথম কি করা হয়েছে? স্টারলিংকটা চালু করা হয়েছে। তার দেখা গেল যে অন্যান্য রাষ্ট্রগুলো স্টারলিংক চালু করেছে ইলন মাস্কের। তাহলে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের যাত্রা শুরু হয়েছে 18 জুলাই 2025। এটা খুবই ক্যাচি একটা বিষয়। ঠিক আছে, তো এই যে বাংলাদেশের মানে আমি যেগুলো পড়াচ্ছি, মনে রাখবেন সাম্প্রতিক কিন্তু বিশাল, কিন্তু এই বিশালের মধ্যে আপনাকে ছোট করে নিয়ে আসতে হবে জিনিসগুলো। ঠিক আছে, সব পড়া যাবে না। একটা পত্রিকা যে না আমি তো 20 টাকা দিয়ে পত্রিকা কিনেছি, আমি শেষ করব পড়া, যদি শেষ করতে যান আসলে শেষ করতে পারবেন না আপনি। ঠিক আছে, পড়া শেষ করা সম্ভব না। কথা বুঝতে পেরেছেন? তো সেজন্য আপনাকে বুঝতে হবে কোন টপিকটা আপনি একটু কম গুরুত্ব দিবেন, কোন টপিকটা আপনি গুরুত্ব দিবেন। তো এখন যে ভাইয়া আমি তো এটা বুঝি না, কোন টপিকটা গুরুত্ব দিব, কোনটা গুরুত্ব দিব না, কিভাবে আমি এটা গুরুত্ব দিব? আপনার প্রতি আমার পরামর্শ হচ্ছে এই ক্লাসগুলোতে কন্টিনিউ করেন, ক্লাসগুলোতে পার্টিসিপেট করেন। ঠিক আছে, আমাদের পেইড বেসে না হলেও ফ্রি ক্লাস করে করে কিন্তু শত শত স্টুডেন্ট চাকরি পাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা 25 নং প্রশ্নে যাই। বিশ্বের কয়টি দেশে বাংলাদেশের দূতাবাস রয়েছে? কয়টা দেশে বাংলাদেশের দূতাবাস বা মিশন রয়েছে? 55টি, 65টি, নাকি 60টি? তাহলে এটার সঠিক অ্যান্সার হচ্ছে 60টি। বিশ্বের 60টি দেশে বাংলাদেশের দূতাবাস রয়েছে। আচ্ছা, তাইলে 60টা দেশে বাংলাদেশের কি রয়েছে? দূতাবাস রয়েছে। ওকে, আচ্ছা তাহলে আমরা কিন্তু আরেকটা ক্লাস নিব। ঠিক আছে, আন্তর্জাতিকের উপরে আমরা আরেকটি ক্লাস নিব। তো এটা জানিয়ে দিব আপনাদেরকে কোন দিন নিব। আজকে যে বাংলাদেশ পার্টটা আমি কমপ্লিট করেছি, আশা করি যে আপনাদের পরীক্ষার জন্য এটাই খুব কাজে দিবে। তো আজকের ক্লাসের রিয়াকশান দেওয়ার জন্য আপনাদের কাছে এখানে বলা হয়েছে ক্লাসটা কেমন লাগবে।